আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেল ব্যবহার করে একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয়। তো আপনারা যারা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এইরকম একটা স্যাম্পল শীট দেবে। এই ধরনের একটা ইলেকট্রিসিটি বিল আমাদেরকে তৈরি করতে হবে এবং সেটা তৈরি করার জন্য কিছু কন্ডিশন মেইনটেইন করতে হবে। কন্ডিশনগুলো এই স্পেসিফিক শীটের ভিতরে দেওয়া থাকবে। তো কিভাবে এই শর্তগুলো মেনে আমরা একটা আ ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারি, চলুন দেখা যাক। তো ১ম এই আমরা যদি আ জব শিটটা পড়ে নিই, জব শিটের ভিতরে বলেছে ১, ২, ৩, ৪, ৫ এগুলো আপনারা পড়ে নেবেন। আমাদের কাজ শুরু হবে ৬ নাম্বার থেকে। ৬ নাম্বার বলছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নেমলি রেজিস্ট্রেশন নম্বর ইওর নেম। ডি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার বানাতে হবে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। Create and save the file with name job2 to the newly created folder. নতুন যে ফোল্ডারটা তৈরি করব তার ভিতরে job2 নাম দিয়ে আমাদেরকে ফাইলটা তৈরি করতে হবে। Perform the job within the given time. সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে। Change and review after completion of job. কাজ শেষ করার পর সেটা চেক করতে হবে। Protect your worksheet with password. পাসওয়ার্ড দিয়ে ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করতে হবে আর পাসওয়ার্ড হচ্ছে এবিসি। সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ এক্সেল এসপি অ্যান্ড সিএসপি অর্থাৎ এই ২ টা ফরম্যাটে ফাইলটাকে সেভ করতে বলছে এক্সেল এসপি আর সিএসপি আর সেখানে একটা VLOOKUP দেখাতে বলছে। তো যাই হোক আমরা সবার ১ম এ কি করব? একটা ফোল্ডার তৈরি করব। কোথায়? ডি ড্রাইভের ভিতরে। আর ফোল্ডারের নাম হবে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা আমাদের দিস পিসি থেকে চলে যাব ডি ড্রাইভে। এই যে এটা হচ্ছে আমার ডি ড্রাইভ। সেখানে আমরা ডান বাটনে ক্লিক করব, নিউ এ আসবো। নিউ থেকে ফোল্ডারে যাব। ফোল্ডারে যেয়ে আমরা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারের নাম কি হবে? আপনার নাম। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আর রেজিস্ট্রেশন নাম্বার। মনে করলাম আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1, 2, 3 তারপর এন্টার দিব। তাহলে আমাদের ফোল্ডার হয়ে গেল। এখন এই ফোল্ডারের ভিতরে এন্টার করব। তারপর ডান বাটনে ক্লিক করে নিউ এ এসে আরো একটা ফোল্ডার তৈরি করব। আর এই ফোল্ডারের নাম দেব job2। এবার এন্টার দিব। আমাদের এই ফোল্ডারটাও তৈরি করা হয়ে গেল। তারপর জব দিয়ে এন্টার করব। এন্টার করার পর ডান বাটনে ক্লিক করব, আবার নিউ এ আসবো। নিউ থেকে চলে যাব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এক্সেল এর একটা নতুন ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। আর এই ওয়ার্কশিটটার নাম আমাদেরকে দিতে হবে job2। তারপর আমরা এন্টার করব। আবার এন্টার করব। এন্টার করলে আমাদের এই জব শিটটা ওপেন হয়ে গেল। এখানে এখন আমাদেরকে ইলেকট্রিসিটি বিলটা তৈরি করতে হবে। তো আমরা কিভাবে তৈরি করব? আমরা স্পেসিফিক অর্থাৎ এই স্যাম্পল শিটে যেভাবে আছে সেভাবে এই ইলেকট্রিসিটি বিলটা তৈরি করব। তো আপনারা সবার ১ম এ কি করবেন? এই স্যাম্পল শিটে যেভাবে দেওয়া আছে কোম্পানি নেম, তারপর এই লেখাগুলো সবার আগে লিখে নিবেন। তারপর এই অনুযায়ী ফরমেটটা আগে তৈরি করে নিবেন। তো আমি এই ফরমেটটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা স্যাম্পল শিটে যেভাবে ছিল ঠিক সেভাবেই ডাটাগুলো এন্ট্রি করে নিয়েছি আমাদের এক্সেল ওয়ার্কশিটে। এবার আমরা স্পেসিফিকেশন শিট অনুযায়ী যেভাবে কাজ করতে বলেছে ঠিক তাই করব। তো আমি স্পেসিফিকেশন শিটটা যদি দেখি, এখানে ১ম এই বলছে work must be carried out in a safe manner and according to computer operation level 3. টাইটেল ফন্ট হবে এরিয়াল, আন্ডার টেক্সট ফন্ট হবে তাহমা। টাইটেল ফন্ট সাইজ 15, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। তো টাইটেল ফন্ট এটা কি করব? এটা হবে এরিয়াল আর সাইজ হবে 15। এটা আগে ঠিক করি। এটা হচ্ছে টাইটেল। টাইটেল ফন্ট সাইজ বলছি এরিয়াল। তো এখান থেকে আমরা এরিয়াল সিলেক্ট করে দিব। এই যে আমি এখান থেকে এরিয়াল সিলেক্ট করলাম। আর টাইটেলের সাইজ কত হবে? 15। 15 দিলাম, এন্টার করলাম। আদার যে ফন্টগুলো অর্থাৎ টাইটেল বাদে বাকি যে ফন্টগুলো আছে সে সবগুলোকে সিলেক্ট করে আমরা কি করব? তাহমা করব। এই যে তাহমা চলে আসছে। কিবোর্ড থেকে এন্টার দিলে তাহমা এন্টার হয়ে গেল। এখন আমরা চাইলে এই ৩ টা ঘরে এই ফিল কালারটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এরকম হলো। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা ফাঁকা ঘর রাখতে পারি।
হ্যাঁ, তো এখন আমাদের এটুকু হলো। এবার বলছে লোগো অথবা ইমেজ। ইউজ অ্যানি ইমেজ, সাইজ হবে 0.88 ইঞ্চি ইন্টু 0.88 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই ওয়ার্কশিটে একটা লোগো অথবা ইমেজে যাব, পিকচার্সে যাব, পিকচার্স থেকে ওভারসেল করব, ওভারসেলে দিস ডিভাইসে আসবো। দিস ডিভাইসে আসার পরে আমি এই ইমেজটা আমাদের ইনসার্ট করে দিব। ইনসার্ট করলে এই যে আমার ইমেজ চলে আসলো। মানে ইমেজটার সাইজ বলেছে আমাদের, সাইজটা এখান থেকে ঠিকঠাক করে নিতে হবে। হাইট কত হবে? হাইট বলেছে 0.88 ইন্টু 0.84। হাইট দিব 0.88 আর ওয়েট দিব 0.84। এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসলো। লোগোটাকে আমরা যেকোনো এক জায়গায় বসিয়ে দিব। তো লোগো বসিয়ে দিলাম। এবার কি করব? আবার যদি স্পেসিফিকেশন শিটে দেখি, এবার বলছে কাস্টমার আইডি, অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ফর ইচ কাস্টমার। আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কাস্টমার আইডিটা কি হবে? ইউনিক আইডি হবে প্রতিটা কাস্টমারের জন্য, আর আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। তো আমরা এই যে কাস্টমার আইডি আছে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব ডাটাতে। ডাটা থেকে এই যে এখানে আছে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন যে করব কাস্টম, কাস্টমে যে আমাদের ফর্মুলা লিখতে হবে and count if এই সবগুলো ঘরের ভিতরে, এই সবগুলো ঘর সিলেক্ট করে F4 দেব, অর্থাৎ লক করে দেব। তারপর একটা কমা দেব। এই সবগুলো ঘরের ভিতরে আমার যে প্রথম ঘরটা আছে সেটা হবে সেটা সেটা হবে ইউনিক, অর্থাৎ সেটা একবারই আসবে, সমান অন। তারপর কমা দিব। লেন, লেন মানে দৈর্ঘ্য। এই যে A8 ঘর আছে, এই ঘরের লেন অর্থাৎ দৈর্ঘ্যটা হবে কত? 6 ডিজিট। তাহলে সমান দিয়ে দিব 6। আর এই যে ইচ নাম্বার, কি হবে? ইচ নাম্বার, ইচ নাম্বার, ইচ নাম্বার কত? A8। তারপর আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব, তিনটা ব্র্যাকেট ক্লোজ করে ওকে করে দিব। তো এই যে আমাদের নিয়ে নিয়েছে। এবার যদি এগুলো আমরা চেঞ্জ করে দেখি তাহলে কিন্তু নেবে না, কারণ এটা আমরা ভ্যালিডেশন করে দিয়েছি। ওকে, তাহলে এটুকু হয়ে গেল। এবার দেখি কাস্টমার নেম। নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। কাস্টমার আইডিতে যেভাবে আছে সেভাবে নামটা লিখতে হবে। তো আমরা এটা লিখে দিয়েছি। এই যে কাস্টমার নেম যেভাবে আছে আমরা লিখেছি। এবার কি করতে হবে? এবার হচ্ছে সেলফ, এটা মিটার রিডিং ডেট। অ্যাপ্লাই সেল ফরম্যাট ফর শোয়িং দ্য ডেট অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড মাস্ট বি ভ্যালিড ফর উইদিন দ্য ডেট অফ July 1 to 2023 থেকে 2024 সালের পর্যন্ত এটাকেও ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। তার আগে সেল ফরম্যাটটা কি করতে হবে? যেভাবে স্যাম্পলে দেখানো হয়েছে, অর্থাৎ এভাবে সেল ফরম্যাট করতে হবে। মাসের নাম আসবে পুরোটাই, প্রথমে মাসের নাম, তারপর ডেট, তারপর হচ্ছে সাল। তো এইভাবে আমরা আগে ফরম্যাট করি। ফরম্যাট করার জন্য এগুলোকে সিলেক্ট করব, ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে ফরম্যাট সেল অপশন আসবে। সেই অপশনে যাব, ডেট সিলেক্ট করব। ডেট থেকে আমাদের সেই ফরম্যাটটাকে খুঁজে বের করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ফরম্যাট মার্চ। এখানে মার্চ মাসে দেওয়া আছে, অর্থাৎ প্রথমে সম্পূর্ণ মাসের নাম আসবে, তারপর ডেট, তারপর সাল। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের স্যাম্পলের মতোই ঠিক চলে এসছে। তো ঠিক আছে, এটা আমরা এখন ভ্যালিডেশন করব। তো ভ্যালিডেশন করার জন্য এই ঘরগুলোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশনে যেয়ে কি করব? এখান থেকে সিলেক্ট করব কাস্টম, সরি এখান থেকে সিলেক্ট করব ডেট। ডেট স্টার্ট ডেট কত? স্টার্ট ডেটটা হচ্ছে এই যে আমাদের স্টার্ট ডেট বলেছে কত? উইদিন দ্য ডেট অফ July 1, 2023। July 1 হবে স্টার্ট ডেট, আর শেষ ডেট হচ্ছে 30, 2024। July 1, 2023 এটা হচ্ছে স্টার্ট ডেট।
এখানে আমরা লিখে দেব জুলাই 1, 2023 আর এন্ড ডেট কত হবে? এন্ড ডেটটা বলছে জুন 30, 2024। জুন 30, 2024। তারপর যদি আমরা এখানে ওকে করি তাহলে এই যে আমাদের ডেটটাও ফরম্যাট হয়ে গেল। এখন যদি আপনারা এখানে উল্টাপাল্টা কিছু লেখার চেষ্টা করেন সেটা গ্রহণ করবে না, কারণ এটা আমাদের ভ্যালিডেশন দ্বারা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার এখানে আছে কনজিউমড ইউনিট। কনজিউমড ইউনিট কিভাবে বের করব? এই যে ক্যালকুলেশন প্রথমেই বলছে কনজিউমড ইউনিট ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, যথাযথ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিট, কারেন্ট ইউনিট থেকে যদি আমরা প্রিভিয়াস ইউনিটটাকে মাইনাস করি তাহলে কনজিউম ইউনিট পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা হচ্ছে ইকুয়াল এই সেল অর্থাৎ কারেন্ট ইউনিট, এটা থেকে মাইনাস করব প্রিভিয়াস ইউনিট দিয়ে যদি আমরা এন্টার করি, এন্টার করলে কনজিউমড ইউনিট চলে আসলো, একটা চলে আসবে। তারপর ফিল হ্যান্ডেলের মাধ্যমে বাকি ঘরগুলোতেও দিয়ে দিতে হবে। এবার ইলেকট্রিসিটি চার্জ use appropriate formula for calculating electricity charge, the range of consumption and rate per unit, see the table। এই টেবিল অনুযায়ী ইলেকট্রিসিটি চার্জ আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ ইউনিট যদি হয় 0 থেকে 75 তাহলে রেট পার ইউনিট হবে 4.19 টাকা। আর যদি 76 থেকে 200 ইউনিট হয় তাহলে ইউনিট রেট হবে 5.72। 201 থেকে 400 ইউনিট ব্যবহার করলে ইউনিট রেট 6.34। আর 401 থেকে 500 ইউনিট হলে 9.94। আর অ্যাবভ 500 হলে 11.43 পার ইউনিট বসাতে হবে। এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা হচ্ছে ইকুয়ালের পর ইফ, যদি আমার কি হয় এই কনজিউম ইউনিট অর্থাৎ এই ঘরটা আমরা বড় থেকে নেব। যদি অ্যাবভ 500 উপরে হয় তাহলে ইলেকট্রিসিটি চার্জ কত হবে? 11.46। যদি এই ঘরটা গ্রেটার দেন হয় 500 তাহলে কি দেখাবে? তাহলে কি করবে? তাহলে আমাদের এই ইউনিটকে গুণ করবে, অর্থাৎ প্রতি ইউনিটকে রেট পার ইউনিট হবে 11.46, অর্থাৎ প্রতি ইউনিটের জন্য 11 টাকা 46 পয়সা করে চার্জ দিতে হবে। তার মানে এটা হচ্ছে আমার ইউনিট ইনটু 11.46 কমা। আবার এবার যদি আমার এই ঘরটা অর্থাৎ F8 যদি কি হয়, F8 যদি হয় 401 থেকে বড়, তাহলে কি করতে হবে? ইউনিটকে 9.94 দিয়ে গুণ করতে হবে। ইফ এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হয় 401 তাহলে আমার F8 কে কি করতে হবে? গুণ করতে হবে কত দ্বারা? F8 ইনটু হবে এটা 9.94 কমা। আবার এবার এই ইফ দিয়ে বলবো যে এই ঘরটা যদি আমার গ্রেটার দেন ইকুয়াল হয় কত? যদি 201 এর বড় হয়, 201 বা 201 এর বড় হয় তাহলে কি করব? 201 এর যদি সমান বা বড় হয় তাহলে আমরা গুণ করব, এই ঘরটাকে গুণ করব কত দ্বারা? 201 এর বড় হলে 6.34 দ্বারা, 6.34 কমা।
আর কয়টা আছে? আরো আছে 2টা। এবার যদি 76 বা 76-এর বেশি হয়, তাহলে ইফ এই ঘরটা গ্রেটার দেন আর ইকুয়াল টু হয় 76, তাহলে এই ঘরকে গুণ করতে হবে কত দ্বারা? দেখে নি, 5.72 দ্বারা। 5.72 কমা, আর যেহেতু একটাই আছে সেহেতু এটা আমরা ফলস ভ্যালুতে দিয়ে দিব। ফলস ভ্যালুতে কি 4.19, আর না হলে এই ঘরটাকে গুণ করতে হবে 4.19 দ্বারা। এবার ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিব। ব্র্যাকেট কয়টা দিয়েছি? এই 1 2 3 4, চারটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের ইলেকট্রিসিটি চার্জটা চলে আসলো। এবার ফিল হ্যান্ডেলের মাধ্যমে সবগুলো ঘরে আমরা এটা দিয়ে দিব। পাস হয়ে গেল। এবার সার্ভিস চার্জ। সার্ভিস চার্জে বলছে ইউজ দ্য ফর্মুলা টু প্লেস টাকা 500 automatically for the customer who minimum use 1 unit of electricity. বলছে কেউ যদি 1 ইউনিটও ব্যবহার করে তাহলে সেখানে 500 টাকা করে বসিয়ে দাও। তো বসিয়ে দিই। এটা করার জন্য আমরা ইকুয়াল দেব, ইফ দিব, ইফ ফাংশনকে কল করব। ইফ এই ইউনিটটা যদি গ্রেটার দেন হয় 1, যদি 1 ইউনিটের বেশি হয় তাহলে আমরা কি করব? আমরা সোজা সেখানে 500 বসিয়ে দিব। তাহলে সবগুলোতে 500 বসে গেল। এবার বিল অ্যামাউন্টটা বের করতে হবে। Bill amount. Bill amount must be calculated by the summation of electricity charge and service charge. ইলেকট্রিসিটি চার্জ এবং সার্ভিস চার্জের যোগ করলে বিল অ্যামাউন্ট পাওয়া যাবে। তাহলে ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে এটা, আর সার্ভিস চার্জ এটা। তাহলে বিল অ্যামাউন্টে আমরা কি করব? যোগ করে দেব। ইলেকট্রিসিটি চার্জ প্লাস হচ্ছে সার্ভিস চার্জ। তারপর এন্টার দিব। এন্টার দিলে আমাদের বিল অ্যামাউন্ট চলে আসলো। বিল অ্যামাউন্টটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব ঘরে দিয়ে দিব। এবার হচ্ছে র‍্যাঙ্ক। Rank use formula to generate ranking values based on bill amount. যে বিল অ্যামাউন্ট আছে এর উপরে র‍্যাঙ্ক করতে হবে। তো র‍্যাঙ্কের ফর্মুলা আমরা জানি, ইকুয়াল র‍্যাঙ্ক, আর এন কে, র‍্যাঙ্ক করতে হবে কোন ঘরের? এই ঘরের র‍্যাঙ্ক করতে হবে, কমা, কোন ঘর? রেফারেন্স। রেফারেন্স হচ্ছে এই ঘরগুলোর মধ্যে। এগুলো সিলেক্ট করার পরে F4 দিব, কমা, তারপর হচ্ছে 0 দিব, কারণ আমরা ছোট থেকে বড় যাচ্ছি, ডিসেন্ডিং যাচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। র‍্যাঙ্ক চলে আসলো। বাকি ঘরগুলোতেও দিয়ে দিব, যে আমাদের র‍্যাঙ্কের কাজও শেষ। এবার আর কিছু বলছে না। এবার আমরা যদি এই শীটে দেখি, এখানে VLOOKUP আছে, কাস্টমার আইডির VLOOKUP করেছে এবং এখানে একটা ড্রপ ডাউন লিস্ট করেছে। তো আমরা VLOOKUPটা করে দিব। এই যে VLOOKUP, আমরা কাস্টমার আইডির এখানে কি করব? ড্রপ ডাউন লিস্ট করব। কিসের? কাস্টমার আইডির। এইগুলো দিয়ে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। তো আমরা এই ঘরটা সিলেক্ট করে চলে যাব ডাটা থেকে, ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশন থেকে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর সোর্সের জায়গাতে আমরা এই কাস্টমার আইডি গুলো সিলেক্ট করে দিব। তারপর যদি ওকে করি তাহলে এখানে আমাদের ড্রপ ডাউন লিস্টটা হয়ে গেল। এই ড্রপ ডাউন লিস্টটা হয়ে গেছে। এবার এখানে বিল অ্যামাউন্টটার VLOOKUP দেখাতে হবে। তাহলে VLOOKUP এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, ইকুয়াল টু VLOOKUP, তারপর লুকআপ ভ্যালু। অর্থাৎ আমরা কি খুঁজছি? আমরা এই কাস্টমার আইডিটাকে খুঁজছি, কমা দিব। টেবিল অ্যারে, কোন টেবিল থেকে? এই টেবিল থেকে খুঁজছি। তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আবার একটা কমা দিব। কলাম ইনডেক্স নাম্বার, কয় নাম্বার কলামে আছে আমাদের যে জিনিসটা আমরা খুঁজছি সেটা কয় নাম্বার কলামে আছে? তো আমরা কলাম গুনি, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার কলামে আছে। এজন্য আমরা এখানে 9 দিয়ে দিব। আবার একটা কমা দিব। তারপর আমরা ফার্স্ট এক্সাক্ট ম্যাচকে ডাবল ক্লিক করে দেব। তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে আমাদের VLOOKUPটা এখানে দেখাচ্ছে। এবার যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে VLOOKUP অটোমেটিক চেঞ্জ হবে।
তো এইগুলো আমরা একটু চাইলে একটু গুছাতে পারি। এইগুলো সবগুলো সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিই। হোম থেকে মিডল অ্যালাইন যদিও করাই আছে। আবার মিডল অ্যালাইন করে দিলাম। সবগুলো মাঝামাঝি চলে আসলো। এখন আমরা যদি দেখি আমাদের স্যাম্পল শিটে যেভাবে ছিল আমরা আমাদের কাজটা ঠিক সেভাবেই শেষ করেছি। এখন আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। যে এখানে বলছে create and save the file with named job2 to the newly created folder। অর্থাৎ আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম তার ভিতরে এই ফাইলটা job2 নামে সেভ করতে হবে। তার আগে আরো কি করতে বলছে, protect your worksheet with password abc পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ফাইলটা ক্রিয়েট করলাম সেটাকে এখন প্রোটেক্ট করতে হবে। এটা করার জন্য আমরা এক্সেলে চলে আসবো। এক্সেলে আসার পরে আমরা এই যে রিভিউতে ক্লিক করব। রিভিউ থেকে প্রোটেক্ট শিট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা যদি পাসওয়ার্ড দিই, আমাদের পাসওয়ার্ডটা দিতে বলেছে এবিসি দিয়ে আমরা এখন ওকে করলে আমাদের যে শিটটা সেটা কিন্তু প্রোটেক্ট হয়ে যাবে। আবার পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। আমরা এবিসি দিয়ে দিলাম, ওকে করলাম। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আবারও দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে আমাদের শিটটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেল। এরপর বলছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ এক্সেল এসভি অ্যান্ড সিএসভি এক্সটেনশন। এই ফাইলটা আমাদের দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, একটা হচ্ছে এক্সেল এসভি আর একটা হচ্ছে সিএসভি। তো সেভ করার জন্য আমরা এই ফাইলটাতে যাব, তারপর এখান থেকে আসবো সেভ অ্যাজ থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমাদের যেহেতু ডি ড্রাইভে সেভ করতে বলেছে, আমরা ডি ড্রাইভে চলে যাব। আমাদের যে ফোল্ডার তার ভিতরে জব2 এর ভিতরে যাব, আর তারপর জব2 লিখে যদি আমরা সেভ, এই ফাইলটা আমার অলরেডি এই নামে সেভ করা আছে, তাই আমাদের আবার সেভ করতে দেবে না। তো একটা সেভ আমাদের হয়ে গেল। আর আরেকটা কি, সিএসভি ফরম্যাটে সেভ করতে বলেছে। সিএসভি ফরম্যাটে সেভ করার জন্য ফাইলে যাব, আবার সেভ অ্যাজ থেকে ব্রাউজ করব। ব্রাউজ করে ডি ড্রাইভে আসবো, ডি ড্রাইভে ফোল্ডার সিলেক্ট করব, জব2 এর ভিতরে যাব। এই ফাইলের নাম জব2 থাকবে। এবার আমরা এই যে সেভ অ্যাজ টাইপ, এই টাইপ থেকে সিএসভি ফরম্যাটটাকে, এই যে এখানে আছে সিএসভি, এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে সেভ করলে, আচ্ছা অলরেডি এই ফাইলটা আমার সিএসভি ফরম্যাটে সেভ করা আছে, এই জন্য সেভ করতে দিচ্ছে না। তো আমরা দুইটা ফরম্যাট এখান থেকে সেভ করলাম। এবার এই 14 নম্বরে বলছে মেক এ কপি অফ ওয়ার্কশিট উইথ দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। এই ওয়ার্কশিটটার একটা কপি করতে হবে সেম ওয়ার্কবুকের ভিতরে এবং এটার নাম দিতে হবে ফিল্টার। এটা করার জন্য আমরা আমাদের ওয়ার্কবুকে চলে আসবো। পুরো ওয়ার্কবুকটা আমরা কপি করব। কপি করার জন্য আগে সিলেক্ট করব। এই যে এই বাটনে এখানে ক্লিক করলে পুরো ওয়ার্কবুকটা আমাদের সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব কিবোর্ড থেকে। তারপর আমরা এখানে একটা নিউ, এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ওয়ার্কশিট নিয়ে নেব। আর এই ওয়ার্কশিটটার নাম হবে কি, ফিল্টার। আমি এখান থেকে ফিল্টার লিখে দিচ্ছি, ফিল্টার লিখে এন্টার করব। এন্টার করার পরে আমরা এই প্রথম সেলে রেখে কন্ট্রোল ভি দিয়ে সেটাকে পেস্ট করে দিলাম। তো আমরা ফিল্টার নামে এই ওয়ার্কশিটের ভিতরে, এই ওয়ার্কবুকের ভিতরে আর একটা ওয়ার্কশিট নিয়ে নিয়েছি। 15 নম্বরে বলছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো। হেডার রো এর ভিতরে ফিল্টার অপশনটা আমাদের সেভ করতে হবে। তো হেডার রো হচ্ছে এটা আমাদের, এই হেডার রোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম ট্যাবে আসব। হোম ট্যাব থেকে এই যে ডান পাশে এখানে ফিল্টার অপশন আছে, এটাতে ক্লিক করার পরে যদি ফিল্টারে ক্লিক করি তাহলে ফিল্টার অপশনটা এখানে অ্যাড হয়ে গেল। তো আমাদের আর কিছু করতে বলেনি, এগুলো আমাদের করা হয়েছে। 18 নম্বরটা আমাদের করতে হবে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ। পিডিএফ প্রিন্টার ইউজ করে আমাদের ডকুমেন্টটা পিডিএফ তৈরি করতে হবে। এটা কিভাবে করব, আবার ফাইলে আসবো। ফাইল থেকে আমরা এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে
এখানে পিডিএফটা সিলেক্ট করতে হবে। আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে সিলেক্ট করব। তারপরে আমাদের যে জবটা সেটা কিন্তু পুরোটা এক পৃষ্ঠাতে এখানে আসছে না, এই যে পরের পৃষ্ঠায় চলে গেছে। এটাকে আমাদের ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমরা নো স্কেলিং করে দেব। নো স্কেলিং করার পরে ফিট সিট ইন অন পেজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের পুরো জবটা একটা পৃষ্ঠায় চলে আসবে। তারপর এটা যদি আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে দিই তাহলে এটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট কোথায় করব? আমরা ডি ড্রাইভের ভিতরে প্রিন্ট করব, জব 2 এর ভিতরে। লোকেশন দেওয়ার পরে আমরা যদি এটা জব 2 লিখে সেভ করে দিই তাহলে আমাদের পিডিএফটা সেভ হয়ে গেল। সেই সাথে আমাদের পুরো জবটা কমপ্লিট হয়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা এই জবটা কমপ্লিট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।